দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি রিয়াদ সেজান। ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয় করেছে বিএসসি। এছাড়া বিদেশি বড় বড় বিনিয়োগ আসছে চট্টগ্রাম বন্দরে, যা দেশের সার্বিক অর্থনীতি পাল্টে দেবে বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন। সোমবার সকালে চট্টগ্রাম বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, দেশের সামুদ্রিক বাণিজ্যিক ও পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে গেল বছর এই সংস্থার সাথে যুক্ত হয়েছে নতুন নতুন জাহাজ, যা দেশের সামগ্রিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার অর্জনেও সহায়তা করছে। পুরা এই চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়া চক্র হয়ে আছে, আপনারা ভালো করে জানেন। খুব ডিফিকাল্ট রে ভাই, এটা এত সহজ না যত সহজ আপনারা মনে করছেন। এই বিএসসি অতীতে কেন লাভ করতে পারে নাই, তার কারণ এখানেও প্রচুর মাফিয়া চক্র ছিল। চলতি ডিসেম্বরে প্রথম প্রান্তিকে ২০ দিনে দেশের ২১৭ কোটি ২১ লাখ ডলার দেশে পাঠিয়েছে প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রার, যার পরিমাণ ২৬,৫০০ কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশি রেমিটেন্স এসেছে ১০ কোটি ৮৬ লাখ ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে দেশে ২১৭ কোটি ২১ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ডলার, পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ২১ কোটি ৫২ লাখ ডলার। এছাড়া ডিসেম্বরের প্রথম ২০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৮ কোটি ১৩ লাখ ডলার পাঠিয়েছে প্রবাসীরা। আর এই সময় বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিটেন্স এসেছে ৪২ লাখ ডলার। এর আগে বিদায়ী নভেম্বরে দেশের চলতি অর্থ বছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছে প্রবাসীরা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিটেন্স। অটোরিকশা বা ৩ চাকার বৈদ্যুতিক বাহনের সরবরাহ কমিয়ে শুল্ক বাড়িয়ে দিলে এর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। সোমবার সকালে সিপিডির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এই অবস্থায় নতুন নীতিমালার উপর জোর দেন সংশ্লিষ্টরা। অটোরিকশার গতি ঘন্টায় ১৫ কিলোমিটার সীমাবদ্ধ করার কথাও বলেন বক্তারা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। বর্তমানে মোট অটোরিকশা রয়েছে প্রায় ৬০ লাখ, যার মধ্যে ৪০ লাখ যান দিনে প্রায় ১১ কোটি ২০ লাখ মানুষের যাতায়াতে সেবা দিচ্ছে। বিআরটি এর তথ্য অনুযায়ী ২০২৪ সালে মোট সড়ক দুর্ঘটনার ১৬.৫% ঘটেছে বৈদ্যুতিক ৩ চাকার বাহনের কারণে। আর এসব দুর্ঘটনায় মৃত্যুর হার ২১.০১%, যা মোট সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর ৫/১ বৈদ্যুতিক ৩ চাকার বাহনে ব্যবহৃত বিদ্যুৎ দেশের মোট উৎপাদনের প্রায় ৫% বা দৈনিক ৭৫০ মেগাওয়াট। আর ঢাকায় ৪৮,০০০-এর বেশি অবৈধ চার্জিং পয়েন্ট থাকায় বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। পাশাপাশি এর কারণে বিশ্বে লেড দূষিত দেশের তালিকায় ৪র্থ অবস্থানে বাংলাদেশ। সোমবার রাজধানীর সিপিডি ডায়ালগ রুমে নগর পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক ৩ চাকার বাহন সংযুক্তির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনায় এমন তথ্য তুলে ধরা হয়। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি সুনির্দিষ্ট কোনো নীতিমালা। সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব মোটর শিল্প গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান তাদের। ঢাকা না দিল্লি এই সমস্ত কথা বলে লাভ আছে? আমার নিজস্ব মোটর ব্যবস্থা নাই, আমি সব নিয়ে আসতেছি ভারত থেকে, আর আমি ঢাকা না দিল্লির স্লোগান দিচ্ছি। আমরা এই গাড়িকে যদি আজকে একটা কি বলে ডিজাইনের মধ্যে নিয়ে সেটাকে অ্যাপ্রুভ করতে পারি। মহাসড়ক ও প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করে লাইসেন্স সীমিত ও অঞ্চলভিত্তিক ভাগ করার পাশাপাশি বেশ কিছু সুপারিশ জানান বক্তারা। ওই যানবাহনগুলা যে লুক আফটার করা, এগুলো যে সার্টিফিকেশন করা, এগুলোর কোনো ক্যাপাসিটি কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টগুলোর নাই, কারণ তাদের সেখানে শুধু একটা লাইসেন্সিং অথরিটি আছে, এর বাইরে কিন্তু কোনো টেকনিক্যাল লোক নাই। স্লো মুভিং ভেহিকেল হিসেবে ১৫ কিলোর উপরে দেওয়া যুক্তিগত সঠিক হবে না বলে আমি মনে করি। প্রতিনিয়ত অটোরিকশার সংখ্যা বাড়ায় সরকারের ব্যর্থতাকে চিহ্নিত করেন সংশ্লিষ্টরা। দ্রুত নীতিমালা করে নতুন উৎপাদন বন্ধ করলে সমাধান সম্ভব। এটাকে রেখে দেওয়ার পায়তারা না, এটাকে প্রথমত রেগুলেটেড করা, এগুলোকে ফেজ আউট করা,
এবং একজন বলেছিলেন যে উৎপাদন কারখানাগুলোকে এগুলোকে বন্ধ করা। নীতিমালা শুধু প্রণয়ন নয়, বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আলোচকরা। এখানে সরকারি সংস্থা যেগুলো আছে বিআরটি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। নতুন ড্যাব ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা পুনরায় পুরানো জটিলতা ও বৈষম্য অনেকাংশেই দূর করেছে আবাসন ব্যবসায়ী এবং আবাসন ব্যবসায়ীদের মধ্যে এই নিয়ে আস্থা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, সর্বসম্মত স্বাক্ষরের ভিত্তিতে এই নীতিমালা পাশ হয়েছে, এখনো অনেক বিষয় এই নিয়ে আলোচনার আছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট জানায়, দীর্ঘ মন্দা পেরিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠবে আবাসন খাত, এমন আশায় আগামী 24 থেকে 27 তারিখ পর্যন্ত চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হবে 4 দিনের আবাসন মেলা। মেলায় 220টি স্টলে আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাট প্লট বিক্রির পাশাপাশি থাকছে নানা ধরনের অফার। মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজুকের চেয়ারম্যান। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা, যেখানে 50 টাকায় সিঙ্গেল এন্ট্রি এবং 100 টাকায় মাল্টিপল এন্ট্রির সুযোগ থাকছে। পর্যাপ্ত আলো বাতাস যাতে রেখে 50% জায়গা ছেড়ে বিল্ডিং গুলো নির্মাণ হচ্ছে পরিবেশ বান্ধব। বর্তমানে এখন যেটা হয়েছে কি কিছুটা বৃদ্ধি করা হয়েছে, এমন না যে আহামরি। স্টেক হোল্ডারদের সাথে দীর্ঘদিন আলাপ আলোচনার মাধ্যমে এবং যারা এটা বলেন তারা কিন্তু নিজেরাই ওখানে স্বাক্ষর দিয়ে আসছেন। এখানে অনেক হয়তো আছে, অনেক আপনার ডিসঅ্যাডভান্টেজ গুলোও আছে, সেগুলো আমরা ভবিষ্যতে আমরা সরকারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করে ওগুলো সুরাহ করবো ইনশাল্লাহ। দর্শক, এবারে দেখে নিচ্ছি দেশ বাণিজ্যের বিশ্লেষণ। নির্বাচনের ইশতেহারে দলগুলোকে পুঁজিবাজার ও অর্থনীতির জন্য স্পষ্ট দিক নির্দেশনা চান খাত সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকারের অর্থনীতিতে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে তা চলমান থাকবে কিনা সেটিও স্পষ্ট করার ব্যাপারে আশ্বাস চান তারা। অর্থনীতি নিয়ে আগামী সরকারের দৃষ্টিভঙ্গি ও এই খাতের গতি ফেরাতে কি করণীয় সে ব্যাপারে একটি দিক নির্দেশনা চান তারা। বিস্তারিত প্রতিবেদনে। নির্বাচনের পথে দেশ পরিচালিত হলে অর্থনীতিতে গতি সঞ্চার হবে, বিশেষ করে যার ইতিবাচক প্রভাব পড়বে পুঁজিবাজারে, এমন মনস্তাত্ত্বিক ধারণা ছিল খাত সংশ্লিষ্টদের। তবে তফসিল ঘোষণার পরেও পুঁজিবাজারে নেই কোনো ইতিবাচক প্রভাব। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, আগামীর অর্থনীতি নিয়ে দলগুলোর দৃষ্টিভঙ্গি এখনো স্পষ্ট নয়। তার মধ্যে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে অর্থনীতিতে। ফলে নির্বাচনের আগে রাজনৈতিক ইশতেহারে অর্থনীতির জন্য ইতিবাচক দিক নির্দেশনা চান পুঁজিবাজার সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীরা। ব্যাংকের এমডি এবং ঐতিহাসিক কর্মকর্তাদেরকে আইনে আওতায় আনতে হবে, কারণ এই 5টি ব্যাংকের টাকা লুট হয়েছে, ব্যবসা লস দেয়নি। আর যারা যত ভালো আমাদেরকে প্রতিশ্রুতি দেবেন আমরা তাদেরকেই সাপোর্ট দেব। খাত সংশ্লিষ্টরা মনে করেন, নিয়ন্ত্রণকে বিকেন্দ্রীভূত করতে হবে। সরকার কিংবা নিয়ন্ত্রক সংস্থার অতিরিক্ত হস্তক্ষেপ অর্থনীতির জন্য মঙ্গল বয়ে আনে না। তারা মনে করছেন, সরকারের নীতিমালাগুলোকে করতে হবে ব্যবসা বান্ধব। রেগুলেটরি রিজিম থেকে বের করার মানে হচ্ছে যে অনেক দায়িত্ব ডিএসসিকে সিএসসিকে নিতে হবে। সো এসইসি ওভারসাইট করবে পুরা বাজার, কেউ রং প্লে করলে। যদি আমি টোটাল অর্থনীতির চাকা যদি না ঘুরাতে পারি তাহলে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, বাজারে ইকোনমির কন্ডিশন আরও নাজুক হয়ে যাবে। তো যেই ইলেকশনে আসুক তারা একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করে গেলেও এর কোনো সুরাহা করতে পারেনি বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। তার মতে, রাজনৈতিক ইশতেহারে সংস্কার কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা থাকতে হবে। এই দেশকে ম্যানেজ করা কঠিন বটে, ইকোনমিকে ম্যানেজ করা আরো কঠিন হবে। সামনে ঋণের এই ট্র্যাপ থেকে আমাদের উদ্ধার হতে হবে। সাইজ অফ দ্য গভর্নমেন্ট, এটাও একটা ইস্যু হওয়া উচিত। অন্যদিকে সুদের হারও বেশি ইকোনমিতে, 15-16-17% মানে বড় করে কোনো ব্যবসা ভালো হবে না। কেবল নির্বাচনের ইশতেহারেই নয়, আগামী সরকারের জন্য অপেক্ষা করছে অর্থনীতির নানা চ্যালেঞ্জ। ইকোনমি যদি ভালো করে ম্যানেজ না করা যায় তখন কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ বাড়তে থাকবে। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা।
দেখছিলাম নির্বাচনী ইশতেহারে, রাজনৈতিক ইশতেহারে অর্থনীতির দিক নির্দেশনা যান খাত সংশ্লিষ্টরা। এই বিষয়ে কথা বলতে আমরা যুক্ত করে নিচ্ছি বাজার বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুমকে। জনাব মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশ বাণিজ্যের আলাপে। যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে এখানে খাত সংশ্লিষ্টরা বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন এবং নির্বাচনে একটি অর্থনৈতিক দিক নির্দেশনা চাচ্ছেন। সেখানে বারবার উঠে আসছে, আমরা দেখলাম সংস্কারের বিষয়টি, যে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে কিন্তু সেটি কোনো বাস্তবায়নের কোনো উদ্যোগ তেমন দেখা যায়নি। কি ধরনের আসলে ম্যানিফেস্টোতে কি ধরনের দিক নির্দেশনা থাকা উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা যে ধরেন একটা লং টাইম এবং একটা ইন্টারিম গভর্নমেন্টের আপনি দেখেছেন অনেক ধরনের রিফর্মের চেষ্টা করা হয়েছে, বাট আমার কাছে যেটা মনে হয় স্পেসিফিকলি যে দলই ফর্ম করবে গভর্নমেন্ট তাদেরকে স্পেশালি আমাদের যে এজেন্ডাগুলি, যে পলিটিক্যাল যে ইশতেহার, সেখানে স্পেসিফিকলি বলা থাকতে হবে যে ব্যাংকিং সেক্টরের কি কি রিফর্ম করবে এবং কি কি রিফর্ম যেগুলি হচ্ছে সেটা কিভাবে কন্টিনিউ করবে, অ্যাট দি সেম টাইম ক্যাপিটাল মার্কেটের কি কি রিফর্ম করবে বা কিভাবে এটাকে গতিশীল করবে, সাথে সাথে আপনার ইন্স্যুরেন্স সেক্টর, যে ইন্স্যুরেন্স সেক্টরে কি ধরনের রিফর্ম বা এটাকে কিভাবে গতিশীল করবে। এবং সেটা যদি স্পেসিফিকলি না থাকে তাহলে দেখা যাবে যে অনেকেই কিন্তু আপনার ওই স্পেসিফিক দলের প্রতি বা সেইভাবে কিন্তু তারা ইন্সপায়ার্ড হবে না। তাহলে আমাদেরকে যেটা মনে করতে হবে বা আমাদেরকে অবশ্যই এটা দলকে তাদের ক্লিয়ারলি একটা স্পেসিফিক ক্লিয়ার পিকচার দিতে হবে এবং কিভাবে এই ইকোসিস্টেমটা ডেভেলপ করবে। কারণ এখানে কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জ রয়ে গেছে। আপনি জানেন প্রথমেই আমাদের যে চ্যালেঞ্জ, যদি আপনি ইনফর্মাল ইকোনমিতে দেখেন যে ইনফ্লেশন, এবং এই যে হিউজ ইনফ্লেশন যেটা চেষ্টা করা হচ্ছে আপনার 8.25 বা এর মধ্যে এখনো, কিন্তু সেটাকে 5 এর নিচে আনা, বা এইটার সাথে সাথে আপনার কানেক্টেড হলো পারচেজ পাওয়ার। কারণ যদি আপনার লিভিং কস্ট যদি বেড়ে যায়, আবার কিন্তু এই যে জনগণ যারা সাফারার, কারণ সেটার সাথে সাথে যখন পারচেজ পাওয়ার থাকবে না, এবং সেটার কারণে ধরেন আপনি যদি দেখেন যে আমাদের ওভারঅল ইনভেস্টমেন্টের যে গ্রোথটা আমরা দেখছি, যে আমাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ এবং প্রাইভেট ক্রেডিট গ্রোথ, আপনি প্রাইভেট ক্রেডিট গ্রোথ ইন জেনারেল আমাদের দেশে আমরা দেখেছি 17 to 18 পর্যন্ত ছিল, সেখানে এখন 6%। তাহলে যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, আর আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হলে কিন্তু ইনস্টেবিলিটি হবে। তাহলে সেইটা গভর্নমেন্টকে মাথায় রাখতে হবে এবং স্পেসিফিক এজেন্ডা দিয়ে এবং সেটাকে স্পেসিফিকলি এক্সিকিউট করতে হবে। যদিও আমরা এখন আপনি দেখছেন যে আমাদের এক্সটার্নাল বা আমি যদি বলি ম্যাক্রো ইকোনমির যে প্যারামিটারগুলি, ব্যালেন্স অফ পেমেন্ট খুবই ভালো অবস্থাতে, যেটা আমরা পজিটিভ দেখছি। যদিও আমাদের ট্রেড ডেফিসিট এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কিছুটা নেগেটিভ আছে, বাট কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট কিন্তু পজিটিভ। তো ওভারঅল ম্যাক্রো ইকোনমিতে যেভাবে আমাদের অর্থনীতির একটা চেষ্টা করা হয়েছে এবং ব্যাংকিং সেক্টরে যে রিফর্ম করে আপনি দেখেছেন যে নন পারফর্মিং লোন, যেটা আগে আমরা দেখতাম না, কিন্তু এখন টোটাল সিনিয়রিটি কিন্তু আপনার সামনে আসছে, এবং সেখানে কিন্তু প্রায় 36% আপনার নন পারফর্মিং লোন। এই যে চ্যালেঞ্জগুলি আপনার নিউ গভর্নমেন্টের সামনে থাকবে এবং সেইটা তারা কিভাবে ফেস করবে এবং সেই চ্যালেঞ্জটা কিভাবে তারা এক্সিকিউট করবে। এরই মধ্যে আমরা দেখছি যে বিএনপি বলছে যে ইকোনমিকে বিকেন্দ্রীকরণ করা হবে, যে কেন্দ্রীভূত ইকোনমি আমাদের গেল সময়গুলোতে আমরা দেখেছি, সে তারা বিকেন্দ্রীকরণের কথা বলছে। এটি কতটুকু জরুরি বলে আপনি মনে করছেন? এটা অবশ্যই, বাট কিন্তু সেটা স্পেসিফিক ক্লিয়ার এজেন্ডাতে আপনাকে থাকতে হবে। কারণ যদি ওইভাবে স্পেসিফিক না থাকে তাহলে সেইটা কিন্তু দেখা যাবে যে কিভাবে এক্সিকিউট হবে সেটা নিয়ে কোয়েশ্চেন থাকবে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের অলরেডি যে রিফর্মগুলি আমরা দেখছি, যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট নতুন করে ড্রাফট হচ্ছে, আপনার আমাদের অর্থনৈতিক আদালত আইন নতুন করে ড্রাফট হচ্ছে, ব্যাংকিং রেজলিউশন অর্ডিন্যান্স করা হয়েছে এবং সেইটার মাধ্যমে মার্জার করা হলো 5টা ব্যাংকে, এবং সাথে সাথে কিন্তু এখানে আরো অনেকগুলি ব্যাংক আছে যাদের আপনি জানেন যে 50%-এর উপরে নন পারফর্মিং লোন এবং তাদের ক্যাপিটাল শর্টফল, তারপরে প্রভিশন শর্টফল। তাহলে এই যে ব্যাংকিং সেক্টরের একটা রিফর্ম দরকার বা যেটা হচ্ছে সেটাকে কন্টিনিউ করে নেওয়া, সাথে সাথে আপনি জানেন যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন
ইনস্টিটিউশন, যেখানে 35 ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কিন্তু তার মধ্যে 9টি অলরেডি শাটডাউনের জন্য প্রসেস চলছে, কিন্তু সেই 35 এর মধ্যে ভার্চুয়ালি 10 থেকে 12টা হয়তো বা ভালোভাবে ফাংশনিং, কিন্তু বাকি যেগুলি সেগুলিকে কিভাবে বা কোন রিফর্ম বা কোন ওয়েতে তারা মুভ করবে, এবং এই যে ওভারঅল সিচুয়েশন সেটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। সাথে সাথে আপনার এক্সপোর্ট এবং ইম্পোর্ট, আপনার যদি ইনভেস্টমেন্ট যদি না থাকে, আপনি জানেন আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট একেবারে 1%ও যদি ইকুইটি পার্ট দেখেন সেটা 500 মিলিয়নের বেশি বলা যায় না। তার মানে হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিভাবে আসবে, সেটাকে আরো কিভাবে ইজ অফ ডুইং বিজনেসটাকে রিফর্ম করে কিভাবে করা যায়, সাথে সাথে আপনাকে বিনিয়োগ পরিস্থিতি কিভাবে ক্রিয়েট করা যায়, এই যে জিনিসগুলি সেগুলি কিন্তু স্পেসিফিক থাকতে হবে। জি, আপনি স্পেসিফিক এর কথা বলছেন এবং আপনি বলছেন যে একটা বেশ চ্যালেঞ্জ আছে এবং এই চ্যালেঞ্জের জন্য একটি সঠিক দিক নির্দেশনা যদি দলগুলো দেয় তাতে তাদের জন্য ভালো হবে এবং সাধারণ ভোটাররা আসলে এই ব্যাপারে একটা আশা পাবে। অনেক ধন্যবাদ জানাব। বাংলাদেশ ও জাপানের অর্থনীতির অংশীদারিত্ব চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এতে দুই দেশের অনেক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের সিদ্ধান্ত হয়েছে। এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার সচিবালয়ে জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নেগোসিয়েশন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। আগামী মাসেই চুক্তিটি সই হবে বলেও জানান উপদেষ্টা, যার আওতায় জাপান বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ 7,379টি পণ্য শুল্কমুক্ত আমদানির সুবিধা পাবে। বিপরীতে জাপানে 1,039টি পণ্য রপ্তানির শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশের 97টি সেবা খাত ও জাপানের 120টি খাত খুলবে, যা বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি করবে। এর ফলে বাংলাদেশে বাণিজ্যিক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে জানান উপদেষ্টা। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে 1,050 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,18,117 টাকা। রোববার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই বাড়ানোর তথ্যটি জানানো হয়। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,18,117 টাকায়, 21 ক্যারেটের প্রতি ভরি 2,08,202 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,78,459 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,48,599 টাকায়। সবশেষ গত 15 ডিসেম্বর দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। দর্শক, দেখে নিচ্ছি পুঁজিবাজারের আজকের দিনের লেনদেনের অবস্থা। আজকে খানিকটা ইতিবাচকের মধ্য দিয়ে বোধহয় লেনদেন শেষ হয়েছে, কারণ 48 পয়েন্ট বেড়েছে এবং অবস্থান করছে 4,874 পয়েন্ট। আমরা যদি লেনদেনের অবস্থা দেখে নিই, লেনদেন খানিকটা গত দিনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি খানিকটা বেড়েছে, 120 কোটি টাকা বেড়েছে। লেনদেন হয়েছে দিন শেষে 395 কোটি 94 লাখ টাকা। আজকে যে প্রতিষ্ঠান লেনদেন হয়েছে তার মধ্যে 302টির দর বেড়েছে, 37টির দর কমেছে, 49টি দেখছি যে অপরিবর্তিত রয়েছে। আমরা দেখে নিচ্ছি আজকে টপ গেইনারের তালিকা। টপ গেইনারের মধ্যে আজকে মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে, রহিম টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড রয়েছে টপ গেইনারের তৃতীয় অবস্থানে। টপ লুজারের তালিকাটি যদি আমরা লক্ষ্য করি, টপ লুজারের তালিকায় কিন্তু শ্যাম্পুর সুগার মিল আজকে প্রথমেই রয়েছে। আজকে সর্বোচ্চ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি। নোরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারার্স রয়েছে তৃতীয় অবস্থানে। দেখে নিচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজকে সার্বিক সূচক আমরা দেখতে পাচ্ছি 48 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 13,609 পয়েন্টে। সার্বিক সূচকের অবস্থা যখন দেখে নিলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 90টির দর বেড়েছে, 49টির দর কমেছে, 16টির দর কিন্তু অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে 15,39 লাখ টাকা। দেখে নিচ্ছি আজকে টাকার সাথে মুদ্রার বিনিময় হারটি আমরা হয়তো দেখে নিচ্ছি। টাকার সাথে মুদ্রার বিনিময়ের মধ্যে ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, গেল বেশ কিছুদিন ধরে আমরা এই দামিটি দেখছি। পাউন্ডের দাম 168 টাকা 73 পয়সা যদি আজকে কিনতে যান লাগবে এবং বিক্রয় করলে আজকে 161 টাকা 59 পয়সা পাওয়া যাবে। ইউরো আজকে বিক্রি করলে 148 টাকা 06 অর্থাৎ 6 পয়সা পাওয়া যাবে এবং বিক্রয় মূল্য 142 টাকা 05 পয়সা কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা দেখে নেই যে অন্যান্য মুদ্রার মধ্যে রয়েছে জাপানি ইয়েন 81
পয়সা আজকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কিন্তু 74 পয়সা। সৌদি রিয়াল 33 টাকা 12 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় করলে আজকে পাবেন 32 টাকা 36 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত আজকে কিনতে গেলে 30 টাকা 57 পয়সা লাগবে এবং বিক্রি করলে 29 টাকা 68 পয়সা লাগবে। আমরা দেখে নিচ্ছি যে ভারতে সিঙ্গাপুরি ডলার আজকে 98 টাকা 28 পয়সা কিন্তু আমরা কিনতে গেলে লাগছে, 93 টাকা 74 পয়সা বিক্রি করলে পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান রুপি 1 টাকা 45 পয়সা লাগছে কিনতে গেলে এবং বিক্রি করলে 1 টাকা 28 পয়সা পাওয়া যাচ্ছে। এবং চাইনিজ ইয়েন 19 টাকা 23 পয়সা কিন্তু আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 17 টাকা 24 পয়সা। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির এজিএম এবং ডিজিএম প্রোডাকশন পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং 21 ডিসেম্বর থেকে এই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 28 ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। ব্যাংকটি রিটেল বিজনেস অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 21 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।